যে সম্ভাবনা পারে না তার পরীক্ষায় পাশ করা সম্ভব না। অর্থাৎ আজকে আমরা সম্ভাবনা অধ্যায় শুরু করব। সম্ভাবনা অধ্যায়টা খুবই সোজা। যারা সম্ভাবনা অধ্যায়টা ভালো করে না পাও তাদের জন্য আমার পক্ষ থেকে কিছুই করার নাই, কারণ তারা পরীক্ষার মধ্যে 10 মার্ক মিস করবে। এখান থেকে 10 মার্কস পরীক্ষার মধ্যে আসবেই। আর এটা যারা দিতে না পারবা তাদের জন্য খুবই নির্মম ব্যর্থতা। সো সম্ভাবনা থেকে তোমাদের এখানে 6টা সৃজনশীল আমি দিয়ে রাখছি। এই 6টা সৃজনশীল আজকে আমরা সলভ করব। খুবই ইজি হবে ব্যাপারটা, কারণ অঙ্কগুলো খুবই ছোট ছোট। কিছু কিছু অঙ্কতে একটু প্রবাবিলিটি ট্রি আঁকতে হয়, ওই গাছটা আঁকতে যে বড়টা হয় এই, এছাড়া আর তেমন কোনো পেঁচানো কোনো কিছু এখানে আছে বলে আমার কাছে মনে হয় না। টুকটাক কিছু সংজ্ঞা আছে, যে সংজ্ঞাগুলো তোমরা চাইলে বই থেকে পড়ে নিতে পারবে। আর তেমন কোনো কিছু আমি এখানে দেখি না, খুবই সহজ। বিভিন্ন ছক্কা মুদ্রা এগুলো নিয়েই কাজ, এগুলো নিয়েই পুরো অধ্যায়টা। সো আমরা 1 থেকে 6 পর্যন্ত 6টা সৃজনশীল শুরু করব। প্রথম সৃজনশীলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে ক নাম্বার কোশ্চেন 1 নম্বরে একটি ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা অথবা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে সেখান থেকে আমরা নমুনা ক্ষেত্র কি পাবো? চিন্তা করে দেখো, একটা ছক্কা যদি আমরা নিক্ষেপ করি সেখান থেকে আমরা নমুনা ক্ষেত্র এস দ্বারা প্রকাশ করা হয়। নমুনা ক্ষেত্র আমরা কি পাবো? 1 2 3 4 5 6, যেটা আমি ছক্কা নিক্ষেপ করতেছি। এখানে যেটা বলা হয়েছে যে বিজোড় সংখ্যা এবং একই সাথে সেটা 2 দ্বারা বিভাজ্য, এরকম কি কি আছে, মানে বিজোড় সংখ্যা অথবা, তার মানে উভয়টাকে আমাকে নিতে হবে। বিজোড় সংখ্যা অথবা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে? 2 দ্বারা বিভাজ্য কে কে আছে একটু হিসাব করে দেখি। 2 4 6, এই তিনটা মান হলো 2 দ্বারা বিভাজ্য। একই সাথে বিজোড় সংখ্যা দিক থেকে বিবেচনা করতে গেলে 1 3 5, তার মানে ঘুরে ফিরে কিন্তু সবগুলাই চলে আসলো। সবগুলাই বলতে এখানে যে 6টা উপাদান আছে 6টাই চলে আসলো। এখন যদি বলা হয় এটা ওঠার সম্ভাবনা কত, অর্থাৎ আমরা লিখতে পারি পাওয়ার অফ বিজোড় সংখ্যা অথবা 2 দ্বারা বিভাজ্য। এটা সম্ভাবনা আমাকে বের করতে বলছে। সম্ভাবনার সূত্র তো তোমরা জানোই, একদম নিচে যেটা হয় সেটাকে বলা হয় টোটাল সম্ভাব্য ফলাফল, উপরে যেটা হয় সেটাকে বলা হয় অনুকূল সম্ভাব্য ফলাফল। তাহলে এখানে আমরা নমুনা বিন্দু অনুকূলের দিকে পাচ্ছি 6টা, আর আমাদের আছে এখানে টোটাল 6টা, তার মানে 6 ডিভাইডেড 6 ইকুয়াল টু 1। শেষ ক নম্বর। খুবই সোজা কাজ এগুলো, এগুলো একদমই কঠিন অঙ্ক নয়, মুখে মুখে এগুলো অঙ্ক সলভ হয়ে যায়। উদ্দীপক অনুসারে মুদ্রাটির প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে আমাকে যে কাজটা করতে বলছে, নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে। দেখা যাক উদ্দীপকে কি বলছে। একটি 5 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হয়েছে। সো বুঝতেই পারছো আমাকে 4 বার নিক্ষেপ করতে হবে। সো একটা গাছ আঁকতে হবে, যেটাকে প্রবাবিলিটি ট্রি বলা হয়, সম্ভাবনা গাছ। এই গাছগুলো আঁকতে খুব মজাই লাগে, দেখতে সুন্দর লাগে এই গাছগুলো, তবে তোমরা খুব সুন্দর করে আঁকার চেষ্টা করবা। আমি গাছটা আঁকতে গাছটা আমার এদিকে ছড়ানো হয়ে যাবে। সো এই বরাবর আমরা লিখি প্রথম মুদ্রা। হেড টেল। যদি আমি এখানে দ্বিতীয় মুদ্রা ট্রাই করি, পুনরায় হেড টেল, এখানেও ঠিক তাই, হেড টেল। আবার যদি তৃতীয়বার দেই, হেড টেল হেড টেল হেড টেল, সব একই, হেড টেল। দারুণ মজার অঙ্ক এগুলো। এবার আমাকে চতুর্থবার দিতে হবে, এখান থেকে আবার হেড টেল সবগুলো থেকে বের হবে। তোমরা এই লেখাটা দেখতে পাবা কিনা, আমি একটু চাপায় লিখতেছি কারণ বোর্ডে বেশি উপরে চলে গেছি আমি। হেড, তোমরা খুব সুন্দর করে এগুলো আঁকবা।
টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, এরকম করেই যেতে থাকবে। হ্যাঁ, মোটামুটি একটা গাছ তৈরি করে ফেলছে। আমার গাছটা মনে হয় অতটা সুন্দর হয় নাই, তারপরে তোমরা খুব সুন্দর করে রাখবে, কারণ এই গাছগুলো দেখতে সেরকম লাগে যদি খুব সুন্দর করে রাখা যায়। এটাকে প্রবাবিলিটি ট্রি বলা হয়, এবং সে রাখতে বলছে রাখছি, এবং এখান থেকে আমাকে নমুনা ক্ষেত্র তৈরি করতে বলছে। আমি আবার এখানে একটা কথা বলে রাখতেছি, যদি আমাদের এখানে একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করার কথা বলা হতো, তাহলে আমরা এই যে এই টার্মটা পর্যন্ত ফিক্স রাখতাম, অর্থাৎ লাস্ট লাইনটা আমি করতাম না, যে চতুর্থ টার্ম যেটাকে নিক্ষেপ করা হয়। কপাল ভালো, আমাদের এখানে 5 বার নিক্ষেপ করতে বলে নাই, বললে আসলে এখান থেকে আবার হেডটেল হয়ে 32 উপাদান তখন আমরা পাইতাম। তোমরা হয়তো বা 2 টু দি পাওয়ার n সূত্রের কথা শুনছিলা, এটা আসলে সবসময় সেটাই ফলো করে। যাই হোক, আমি সেখানে যাব না। তো আমি দেখতে পাচ্ছি আমি একটা নমুনা ক্ষেত্র তৈরি করলাম, আমি একটা প্রবাবিলিটি ট্রি তৈরি করলাম। এখন আমি এখান থেকে নমুনা ক্ষেত্রটা লিস্ট করব। সো দেখা যাক এখান থেকে আমরা নমুনা ক্ষেত্রটা কি কি পাই। নমুনা ক্ষেত্রগুলোকে আমি কোথায় লিখবো? এই পাশের দিকে লিখলে হবে, পাশে তো জায়গা কম দেখতে পাচ্ছি, উপরেও জায়গা কম। এক কাজ করে এই সাইডে লিখে দিই। আরে ঝামেলা হয়ে গেল। আচ্ছা, লেখা যাক, এস দিয়ে নমুনা ক্ষেত্রগুলো আমরা পাবো। আচ্ছা, ওটা আচ্ছা লিখি। এই দেখো কি হবে, তুমি সবগুলো লাইন নিবা। হেড 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 হেড, হেড 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 হেড, তারপর হেড 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 টেল, হেড 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 টেল। ওকে, তারপরে হেড হেড টেল হেড, হেড হেড টেল হেড, হেড হেড হেড, ও আচ্ছা, হেড 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 টেল, হেড 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 টেল। প্রথমে 4টাই হেড, তারপরে 3টার সাথে একটা টেল, তারপরে হেড হেড টেল হেড, তারপরে হেড হেড টেল টেল, হেড হেড টেল টেল। এভাবে সবগুলো নিবা, এই একটা নিছি, এই একটা নিছি, একটা নিছি, একটা নিছি। এবার এই লাইনটাকে নিব, তাহলে হেড টেল হেড হেড, হেড টেল হেড হেড, কোনো যেন মিস না হয়। হেড টেল হেড টেল, হেড টেল হেড টেল, তারপর হেড টেল টেল হেড, হেড টেল টেল হেড, তারপর হেড টেল টেল টেল, হেড টেল টেল টেল। ওকে, আচ্ছা, এরপর আমি এই পার্টটা কাজ করা শেষ। এখানে আমি দেখবো কয়টা হয়েছে, 8টা হয়ে গেছে। এবারে এখানে বাকি 8টা পাবো, যেহেতু 16টা, তার মানে টেল হেড হেড হেড, টেল হেড হেড হেড। ওকে, তারপর টেল হেড হেড টেল, টেল হেড হেড টেল হয়ে গেল এটা। তারপরে টেল হেড টেল হেড, টেল হেড টেল হেড। ওকে, টেল হেড টেল হেড, টেল হেড টেল টেল, টেল হেড টেল টেল। এবার এই পার্টটা কাজ করব, টেল টেল হেড হেড, টেল টেল হেড হেড। ওকে, টেল টেল হেড হেড নেওয়া হয়ে গেছে। টেল টেল হেড টেল, টেল টেল হেড টেল, এটা হয়ে গেল। টেল 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 হেড, টেল 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 হেড, এন্ড ফাইনালি টেল 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 টেল। বাস, এই হলো আমাদের সেই 16টা নমুনা ক্ষেত্র আমরা পেয়ে গেলাম। দেখো আমি কিভাবে করে নিচ্ছি, আমি একদম লাস্ট কোনাটা হিসাব করে, কারণ এগুলো অনেক সময় মানে এলোমেলো হয়ে যায়, অনেক সময় খেয়াল থাকে না। এর জন্য তোমরা একটা কাজ করবা, পেন্সিল দিয়ে এগুলো একটু পাশ দিয়ে একটু লিখে পরে লাস্টে মুছে দিবা, তাহলে তোমার জন্য অঙ্কগুলো খুব সেফ থাকবে। ওকে, সো আমাদের ট্রি তৈরি করা হয়ে গেল, এন্ড ফাইনালি নমুনা ক্ষেত্র বা স্যাম্পল পয়েন্ট তৈরি করা আমাদের হয়ে গেল। এবার আমরা যে কাজটা করতে বলছি গ নাম্বার কোশ্চেন, যা কিনা খুবই সোজা একটা অঙ্ক। দেখা যাক, সো এটা মুছে দিচ্ছি, এটা আমাদের কাজে লাগবে না। দেখা যাক সি নাম্বারে আমরা এখানে কি দেখতে পাচ্ছি। উদ্দীপকের মধ্যে একটি ঝুড়িতে 8টি কালো কালারের বল, 5টি লাল বল, 4টি সাদা বল আছে। ওকে, তো আমি এখানে লিখি, দেওয়া আছে ব্ল্যাক,
হোয়াইট, আর কোন কালারটা আছে? রেড। সবগুলো কিন্তু বল। আচ্ছা, ব্ল্যাক কয়টা আছে? 8টা, রেড 5টা। রেড 5টা। আর হোয়াইট কয়টা আছে? হোয়াইট 4টা আছে। আচ্ছা, থাকলো। এখন এখানে যদি টোটাল বলের কথা বলা হয়, টোটাল বল কয়টা? টোটাল আছে 8 5 13, 13 আর 4 কত? 14 15 16 17, 17টা টোটাল পাচ্ছি। আচ্ছা, হলো এখান থেকে। এরপর আমাদের যেটা বলছে এখান থেকে সেটা হলো, যদি প্রতিস্থাপন না করে পরপর একটি করে মুদ্রা, পরপর একটি করে 4টি বল তুলে নেওয়া যায়, তাহলে সবগুলো বল কালো হওয়ার সম্ভাবনা কত? এই প্রতিস্থাপন না করা অঙ্কগুলো খুবই মজা। এই অঙ্কগুলো একটা সিস্টেম মাথায় রাখতে পারলে মোটামুটি সবগুলা সিস্টেম তুমি বুঝতে পারবা। যদি প্রতিস্থাপন না করে পরপর একটি করে 4টি বল তুলে নেওয়া যায়, তাহলে সবগুলা বল কালো হওয়ার সম্ভাবনা কত? সিস্টেমটা দেখো, আমি সরাসরি লিখতেছি পাওয়ার অফ ব্ল্যাক, মানে কালো হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? তুমি একটু ডিটেইলসটা এখানে লিখতে পারো, আমার একটা আলসেমি লাগতেছে দেখে আমি কম লিখতেছি। আচ্ছা, তাহলে এখানে কালোর যদি কথা বলি তাহলে 8/17, এরপরটা একটা করে কম, তার মানে 6 মানে 8 থেকে 1 কমলে কত হবে? 7/16। এরপর এখান থেকে যদি 1 কমে তাহলে কত হবে? 6/15। তারপর এখান থেকে যদি আরো 1 কমে তাহলে কত হবে? 5/14। বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? যেহেতু আমাদের এখানে বলছে 4টি মুদ্রা তুলে নেওয়া হলে, প্রতিস্থাপন না করে একটি করে 4টি বল তুলে নেওয়া হলে সবগুলো বল কালো হওয়ার সম্ভাবনা কত? সো দেখি 8/17 ইন্টু 7/16 ইন্টু 6/15 ইন্টু 5/14, এখানে কাজ করলে 1/34 মতো পাওয়া যায়। কত পেলাম? 1/34। সো আমাদের একটা পার্ট কমপ্লিট। এবার আমরা করব 2 নম্বরটা। দেখা যাক 2 নম্বরটা আমরা এখন এটাকে কিভাবে করে সলভ করতে পারি। এটা যেটা বলছে, এটা পরীক্ষার মধ্যে মাঝে মাঝে ক নাম্বারে আসে। এটা আমি আরেকটা সৃজনশীলের মধ্যে দিয়ে রাখছি, সম্ভবত সেটা 6 এর ক নাম্বারটাতে। তার মানে 2 এর ক নাম্বারটা করা হলেই আমাদের 6 এর ক নাম্বারটা করা হয়ে যাবে, ঠিক আছে? কারণ দুইটা কোশ্চেন সেম। কোশ্চেনটা আমি একটু বলি। দেখাও যে কোনো ঘটনার সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে থাকে। আর 6 নাম্বার যেটা বলছে সেটা একই কথা, 0 is less or equal power of a is less or equal 1। এর অর্থ একই কথা, যে দেখাও যে বা প্রমাণ করো যে যে কোনো সম্ভাবনার ফলাফল 0 থেকে 1 এর মধ্যে থাকে। সো এটা একটা থিওরিটিক্যাল টপিক। আমি একটু থিওরিটাকে তোমাদের একটু লিখে দিব, কিভাবে করে কি করতে হবে না করতে হবে, একটু ভাষা টাষা দিয়ে বিষয়টাকে একটু করতে হবে। আচ্ছা, করে দিই, তাহলে মোটামুটি বুঝতে পারবো। সো প্রথমে আমরা এখানে কিছু বিষয় ধরে নিব। কেমনটা? যেটা একটা থিওরি এটা। সো আমরা একটা কাজ করে নিব, আমরা আমাদের নমুনা ক্ষেত্রকে এস ধরে নিব, আর একটা ঘটনা যেটাকে আমরা মূলত এক্সপেরিমেন্ট করব সেই ঘটনাটাকে আমরা মূলত এ ধরে নিব। সো আমরা এখানে একটা কাজ করে নিই। ধরি একটি দৈব পরীক্ষায়, একটু ভাষা লিখতে হবে তোমাকে, একটি দৈব পরীক্ষায় সসীম নমুনা ক্ষেত্র এস সসীম নমুনা ক্ষেত্র এবং একটি ঘটনা যেটাকে ইভেন্ট বলে এ। ওকে, আমি যতটুকু সম্ভব একটু শর্ট করে তোমাদের করে দেওয়ার চেষ্টা করি, যেহেতু ক নাম্বার কোশ্চেন। তাহলে এই ঘটনার অনুকূল নমুনা সংখ্যা আমরা ধরে নিই, যে অর্থাৎ এ ঘটনার অনুকূল বানান মনে হয় কি লিখলাম তোমরা বুঝে নিও, নমুনা সংখ্যা নাম্বার অফ এ। ঠিক আছে, নাম্বার অফ ধরে নিলাম, কারণ এক্স্যাক্টলি আমরা তো জানি না, এর জন্য নাম্বার অফ ধরে নিলাম। আর যদি আমরা এখান থেকে সম্ভাবনার সূত্রটা বের করতে চাই, অর্থাৎ এই ঘটনার যদি পাওয়ার অফটা বের করতে চাই, আমরা লিখতে পারি সংখ্যাগুণার কি বলে সম্ভাবনার সংজ্ঞা অনুযায়ী বা সংখ্যাগুণার সূত্র অনুসারে পাওয়ার অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এ বাই
নাম্বার অফ এস। এস বলতে কি বোঝায় বলো দেখি? এস বলতে আমাদের এই যে সম্পূর্ণ যে নমুনার ক্ষেত্রটা ছিল না, সেটা যে কোনো অঙ্কগত আমরা কি করি, যেমন ধরো একটা এক্সাম্পল তোমাকে এই লাইনটা বোঝাচ্ছি, তুমি তো এটা জানোই। ধরো একটা ছক্কা নিক্ষেপ করছো, সেখান থেকে তুমি একটা ছক্কা নিক্ষেপ করে তুমি কি পাচ্ছ, এই 6টা জিনিস পাচ্ছ, ঠিক আছে? তো তোমাকে এখান থেকে বের করতে বলছে জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত। তো তুমি পাওয়ার অফ পেয়ার মানে পাওয়ার অফ জোড় সংখ্যা যখন লিখবা, তখন উপরে জোড় আছে কয়টা? 3টা, উপাদান 3টা, এই জন্য 3 লিখবা। আর নিচে লিখবা কি টোটাল যে নমুনার ক্ষেত্রে যেটা মানটা থাকে কয়টা আছে? 6টা। এভাবে লিখবা না, এটা আসলে ঠিক সেটাই, মানে আমরা যে সূত্রটা ইউজ করি এটা আসলে সেই সূত্রটাকে একটু ভাষা দিয়ে আমরা লিখলাম, নাম্বার অফ এ ইকুয়াল টু পাওয়ার অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। ওকে, আর কিছুই না। আচ্ছা হলো, এখানে একটা কথা তোমাকে একটু লিখতে হবে। এখন এই ঘটনার উপাদান সংখ্যা 0 থেকে নাম্বার অফ এস এর মধ্যেই থাকবে, এটা স্বাভাবিক। এই যে এই ঘটনার যে উপাদান সংখ্যাটা আছে এটা কিন্তু 0 থেকে নাম্বার অফ এস যতটুকু আছে এর মধ্যেই কিন্তু এটা লিমিটেশন থাকবে, এর বাইরে কিন্তু থাকবে না। তুমি লিখতে পারো এখানে, আমরা জানি এই ঘটনার উপাদান সংখ্যা জিরো থেকে নাম্বার অফ এস এর মধ্যেই থাকবে। ওকে, যদি এখন তাই হয় তাহলে আমরা এখান থেকে একটা লাইন লিখতে পারবো। সুতরাং 0 থেকে যেটা বলছে, তার মানে দেখো ভালো করে খেয়াল করে, 0 ইজ লেস অর ইকুয়াল নাম্বার অফ এ ইজ লেস অর ইকুয়াল নাম্বার অফ এস। 0 থেকে নাম্বার অফ এস এর মধ্যেই এই ঘটনার উপাদান সংখ্যা লিমিটেশন থাকবে। ওকে, তাই আমি এই জন্য এটাকে লেস অর ইকুয়াল লিখলাম। এখন একটা কাজ করব, আমরা এই নাম্বার অফ এস দ্বারা সব কিছুকে ভাগ করে দিব, দেখি কি হয়। 0 ডিভাইডেড নাম্বার অফ এস ইজ লেস অর ইকুয়াল নাম্বার অফ এ, একটা কারণ আছে এর পিছনে, নাম্বার অফ এস ইজ লেস অর ইকুয়াল নাম্বার অফ এস বাই নাম্বার অফ এস। 0 দ্বারা ভাগ করলে 0ই হবে, ইজ লেস দেন। আর নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, এই যে মানটা এটাকে আমরা 1 নং ধরতে পারি। এই মানটাকে আমরা পাইছিলাম কত? পাওয়ার অফ এ মানে প্রবাবিলিটি অফ এ, আর এখানে কাটাকাটি করলে কত হবে? 1। তার মানে আমরা দেখতে পেলাম যে কোনো ঘটনার সম্ভাবনার ফলাফল কিন্তু 0 থেকে 1 এর মধ্যেই কিন্তু লিমিটেশন থাকে। বুঝতে পারছি? এটা আসলে একটা থিওরিটিক্যাল প্রমাণ। সো তোমরা পরীক্ষার মধ্যে আসলে এভাবে করে মোটামুটি লিখে দিবে। তুমি যদি এখানে আরো কিছু ভাষা অ্যাড করতে চাও, ভাষাগুলোকে লিখে অ্যাড করে দিতে পারো, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তবে অ্যাটলিস্ট তোমাকে এটাকে করতেই হবে। আশা করি ব্যাপারটা বুঝতেই পারছো, কারণ খুবই সোজা, খুব ভালো করে লিখে রাখো। এটা হয়তো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নাই, ওভাবে এটা প্রমাণটা দেওয়া নেই, এটা তোমার একটু লিখে রাখো। এগুলা এইচএসসি লেভেলে তোমরা পাবা। আরো অনেক থিওরি আছে সেখানে পাবা প্রবাবিলিটির মধ্যে, সেখানে প্রবাবিলিটি নিয়ে পুরো বিশাল অধ্যায় আছে। যাই হোক, আমাদের 1.5 নাম্বার কমপ্লিট। এবার আমরা করবো 1.5 নাম্বারটা। প্রবাবিলিটি ট্রি তৈরি করো এবং সেখান থেকে 3টাই হেড ও কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা বের করো। সো আমাকে দেখতে পাচ্ছি উদ্দীপকে বলছে একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হয়েছে। সো 3 টাইমস আমি নিক্ষেপ করবো। ওই একটু আগে যেটা করলাম ওইটার মতন লিখি। প্রথম মুদ্রা হেড টেল, দ্বিতীয় মুদ্রা অ্যাগেইন হেড টেল হেড টেল, এন্ড ফাইনালি তৃতীয় মুদ্রা, এর বেশি দিব না, হেড টেল head tail head tail head tail, এগুলো দিতে দারুণ মজা লাগে। আচ্ছা, যা হয়ে গেছে, এখন আমাদের এখান থেকে শুধুমাত্র আমাদের স্যাম্পল স্পেস এটা তৈরি করতে হবে। সিম্পল পয়েন্টগুলো আমরা লিখে ফেলি, তাহলে আমরা এখান থেকে যদি লিখতে চাই হেড 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 পাবো, এটা 8টা পাওয়া যাবে, কারণ 3 বার নিক্ষেপ করছি এর জন্য। হেড হেড টেল, তারপর হেড টেল হেড হেড টেল টেল, তারপর টেল হেড হেড টেল হেড টেল, তারপর টেল টেল হেড
অ্যান্ড ফাইনালি টেল টেল টেল। একটু চেক দিয়ে দেখবো আমাদের এখানে 8টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। একটু সবসময় চেক দিয়ে দেখবা যে 2 বার নিক্ষেপ করলে 4টা পাওয়া যাবে উপাদান, 3 বার নিক্ষেপ করলে 8টা, মানে 2 টু দি পাওয়ার n সংখ্যক হবে সবসময়। এটা নিয়েও মনে হয় একটা অঙ্ক আছে সামনে। হ্যাঁ, এটারই তো গ নাম্বারটাতে। আচ্ছা, দেখা যাক। এখন আমাদের এখানে যেটা বলছে সেটা হলো যে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে 3টি হেড ও কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা বের করো। তাহলে আমি এখান থেকে জাস্ট লিখে দিতে পারি 3টি হেড, তার মানে 3 হেড ইকুয়াল টু 8 তো নিচে হবেই। আর আরেকটা যেটা বের করতে বলছে সেটা হলো কমপক্ষে একটি টেল। আমি লিখতে পারি মিনিমাম 1 টেল, নিচে তো 8 হবেই। এখন চিন্তা করতে হবে যে উপরে কত হবে, মানে অনুকূল ফলাফলটা আমাদের এক্স্যাক্টলি কত। তাহলে 3টি হেড বলছে, 3টি হেড কত জায়গায় আছে? শুধুমাত্র কিন্তু এক জায়গাতেই আছে, একদম প্রথমে। তাহলে এখানে অ্যানসারটা কত আসবে? 1/8। এরপর বলছে মিনিমাম 1 টেল, কমপক্ষে একটা করে টেল। বেশি টেল থাকতে পারবে, সমস্যা নাই, কিন্তু কমপক্ষে যেন একটা টেল থাকেই থাকে। এরকম কোথায় আছে? যেমন এটা আছে, এখানে 3টা টেল আছে, তাতে কি একটা টেল তো কমপক্ষে আছে। এখানে 2টা টেল আছে, সেম কথা, একটা টেল তো কমপক্ষে আছে। এখানে যেমন এই যে এখানে একটা টেল আছে, আছে তো একটা টেল, একটা তো থাকতে হবে কমপক্ষে। তাহলে 1 2 3 4 5 6 7, 7টা জায়গাতে আছে। তার মানে অ্যানসারটা হবে 7/8। যদি আবার এখানে বলতো বড় জোর একটি টেল, অর্থাৎ ম্যাক্সিমাম 1 টেল, তাহলে কিন্তু আবার 7/8 অ্যানসারটা হতো না। যদি এখানে এটা চাই নাই, আমি তোমাদের একটু বলে দিচ্ছি। যদি এখানে বলতো বড় জোর একটা টেল, তাহলে কিন্তু অ্যানসারটা হতো 1 2 3, 3/8 আসতো। কারণ বড় জোর একটা টেল বলতে কি একটা টেলের বেশি থাকা যাবে না, সর্বোচ্চই একটা টেল থাকতে পারবে। তাহলে একটা স্থানে, 2টা স্থানে, আর একটা স্থানে, 3টা স্থানে দেখো কমপক্ষে মানে সর্বোচ্চ একটা টেল আছে। যেমন এটা হতে পারে না, কারণ এখানে 3টা টেল আছে। ওকে, সো বড় জোর বললে আবার তখন অ্যানসারটা কিন্তু 3/8 আসতো। যাই হোক, আমাদের এটা কমপ্লিট। এবার আমি করবো গ নাম্বারটা। এটাও সোজা। এখানে আমাকে মোটামুটি একটা ভাষাগত দিক থেকে এটাকে প্রমাণ করতে হবে। দেখা যাক এটাকে আমরা কিভাবে করে প্রমাণটা করতে পারি। ওই তোমাদের যেটা আমি একটু আগে মুখে বললাম যে সবসময় এটা 2 টু দি পাওয়ার n সূত্র মেনে চলবে, ওই কথাটাই তারা বলছে যে দেখাও যে উদ্দীপকের মুদ্রাটি n সংখ্যক বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আচ্ছা, দেখো এখানে আমরা কি কি লিখতে পারি। একটা বিষয় তোমরা একটু ভালো করে চিন্তা করে দেখো। যেহেতু মুদ্রায় 2টা পিঠ থাকে, যে কোনো মুদ্রাতে 2টা পিঠ থাকে। একটা পিঠকে আমরা কি বলে থাকি? হেড বলে। একটা পিঠকে আমরা কি বলে থাকি? টেল বলে থাকি। ঠিক আছে, তার মানে যদি একটা মুদ্রাতে 2টা পিঠ থাকে, তাহলে একটা মুদ্রা নিক্ষেপ করলে, যদি একটা মুদ্রা নিক্ষেপ করা যায়, তাহলে সেখান থেকে ফলাফল পাওয়া যাবে কয়টা? 2টা। কারেক্ট? তুমি এই কথাটাকে একটু লিখবে এখানে যে যেহেতু একটি মুদ্রাতে, আসলে প্রতিটি মুদ্রাতেই হয়, আমি একটা নিয়ে কাজ করবো, তারপর আমি আস্তে আস্তে n সংখ্যকে আসবো। একটি মুদ্রাতে দুইটি পিঠ থাকে, হেড ও টেল। অর্থাৎ মুদ্রাটি একবার নিক্ষেপ করলে, 1 বার নিক্ষেপ করলে উপাদান পাওয়া যাবে, উপাদান হবে লিখে দিই 2টি। কারেক্ট? এখন যদি এটাকে 2 বার নিক্ষেপ করা যায়, সেম কথা, মুদ্রাটি 2 বার নিক্ষেপ করলে উপাদান হবে কয়টা? 4টা। 4টি সমান, এই 4কে তুমি চাইলে কিন্তু 2 into 2 লিখতে পারো, কিন্তু কোন 4 লেখা তো যাই। কারণটা আমি একটু তোমাকে বলবো। 3 বার নিক্ষেপ করলে উপাদান হবে 8টা, কারণ প্রতিটাতে 2টা করে পাওয়া যাবে, তাহলে 8টা পাওয়া যাবে। 8কে তুমি 2 into 2 into 2 লিখতে পারবা। ওকে, যদি 4 বার নিক্ষেপ করা যায়, এভাবে তো কন্টিনিউয়াসলি হতে থাকবে, মানে 16টা। তাহলে 2 into 2 into 2 into 2টি। এখন যদি সেম কাহিনী মুদ্রাটি n সংখ্যক বার নিক্ষেপ করা যায়, n, এটাকে n লিখছি, অর্থাৎ মুদ্রাটি মার্ক করে দিচ্ছি,
মুদ্রাটি n সংখ্যক বার যদি নিক্ষেপ করা যায় তাহলে কি হবে? তাহলে কমন ব্যাপার 2n-t, কারণ সবসময় কিন্তু দুইটা বিট থাকবে এবং ওই অনুসারে তোমার কিন্তু সবসময় 2n সংখ্যক বাড়ি যেতে থাকবে। বুঝতে পারছো? অর্থাৎ আমরা লাস্টে লিখে দেব, অর্থাৎ আমরা বুঝতে পারি যে আসলেই উক্ত সূত্রটি 2n সূত্রকে মেনে চলে। আমরা লিখে দাও মুদ্রার নিক্ষেপ ব্যাপারটা 2n সূত্রকে মেনে চলে। বাস কমপ্লিট। এই ব্যাপারটা যা তুমি জানোই, তো ওই কথাগুলো একটু গুছিয়ে ঘুরিয়ে ফিরিয়ে লেখা, আর কিছুই না। 3 নম্বরে দেখা যায়, 3 নম্বর প্রথমে বলছে দৈব পরীক্ষা কি, এই সংজ্ঞাটা তোমরা বই থেকে লিখে নিবা, বইয়ের প্রথম দিকে সংজ্ঞাটা পাবা। এরপরে খ নাম্বারটা বলছে, আচ্ছা খ নাম্বারটা যাই বলছে করা শুরু করে দিই। খ নাম্বারে বলছে যে মার্বেলটি হলুদ অথবা কালো হওয়ার সম্ভাবনা বের করো। আচ্ছা মার্বেল, তার মানে এখানে থলেতে অনেকগুলা মার্বেল আছে, দেখি কি কি কালারের মার্বেল আছে। দেখলাম দেওয়া আছে এখানে 10টি কালো, তাই না? তার মানে 10টি কি লাল, রেড 10টি, তোমরা এগুলো বাংলা লিখো। আর ব্ল্যাক কয়টা? 5টা। ওকে, আর কি আছে? 4টা হোয়াইট। ওকে, 6টি হলুদ, ইয়েলো 6টি। আচ্ছা গেল। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে বলছে? হলুদ অথবা কালো হওয়ার সম্ভাবনা বের করা। ফার্স্টে হলুদ হওয়ারটা বের করি, কালো হওয়ারটা বের করি, তারপর হলুদ অথবা কালো হওয়ারটা বের করি। তো এখানে টোটালটাকে বের করে নিই আমরা। টোটাল বল এখানে কতগুলো আছে? 10 + 5 + 4 + 6, 25টা আছে এখানে। তাহলে এখান থেকে আমাদেরকে কাকে নিয়ে কথা বলতে বলছে? হলুদ অথবা কালো। সো পাওয়ার অফ, আমি ইয়েলো মানে প্রবাবিলিটি অফ ইয়েলো সবসময় বলতে বলতে পাওয়ার অফ চলে আসে। আচ্ছা তাহলে যদি বের করি তাহলে 6/25 হবে। এখানে অবশ্য কাটাকাটি করা যাবে, সেটা আমি পরে করবো না, বাদ দিই, না করে বেলুন নেই থাক। আর পাওয়ার অফ ইগলের সাথে কার কথা বলা হচ্ছে? ইগলের সাথে ব্ল্যাকের কথা বলা হচ্ছে। ব্ল্যাক কয়টা? 5/25। ওকে, এখন এটার অধবটা আমাকে বের করতে হবে, যেহেতু তারা পরস্পরকে অথবা বের করতে বলছে। তাহলে আমি এখানে লিখতেছি পাওয়ার অফ ইয়েলো অথবা, আমি এটা বাংলায় লিখতেছি, অথবা কি ব্ল্যাক, কারণ অথবা এবং ব্যাপারটা অনেক সময় সিস্টেমে এলোমেলো হয়ে যায়, একটু সাবধান এগুলা। তাহলে এখানে আমরা পাচ্ছি 6/25 + 5/25, এবং বা কিন্তু এরকম কিছু বললে তখন তুমি এটাকে গুণ করে ফেলতে। এখন ওভারঅল দেখব কত আসে। 6/25 + 5/25, এখানে কাজ করলে 11/25 পাওয়া যাবে। এটা ওভারঅল आंसर 11/25 কমপ্লিট। আচ্ছা হলো, তাহলে আমাদের এখানে ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের এটা কমপ্লিট। এবার আমরা যে কাজটা করব, এবার আমরা আসবো যেটা বলছে গ নাম্বার কোশ্চেন। ও হ্যাঁ, গ নাম্বার কোশ্চেনটার মধ্যে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কিছু কিছু কোশ্চেনের মধ্যে আমি একটু কিছু ডিটেইলস লিখতে আমার মিসিং হয়ে গেছিল, মানে কোশ্চেনটা লিখতে আমার একটু মিসিং হয়ে গেছিল, সেগুলো আমি এখন তোমাদের বলে দিচ্ছি। তোমরা কোশ্চেন শীটটার মধ্যে আমি যে কোশ্চেনগুলোতে সমস্যাগুলো দেখছি, সেই সমস্যাগুলো তোমাকে আমি এখন বলে দিচ্ছি। তোমরা কোশ্চেন শীটের মধ্যে সেগুলো একটু লিখে রাখবা, কোথায় কোন লাইনটা একটু যুক্ত হবে সেটা লিখে রাখবা। আচ্ছা, এখানে যেটা বলছে মানে গ নাম্বার কোশ্চেনটা যেটা এখানে বলছে আর যেটা হবে আমি যেটাই বলে দিচ্ছি। দেখাও যে মার্বেলটি লাল অথবা সাদা অথবা কালো হওয়ার সম্ভাবনা বের করো বলছে, তাই না? এই বের করো কথাটার আগে আরো একটা লাইন হবে, তোমরা সেই লাইনটা একটু উপরে লিখে রাখো। সেটা হলো হলুদ না হওয়ার সম্ভাবনার সমান। অর্থাৎ ওভারঅল লাইনটা এরকম হবে, দেখাও যে মার্বেলটি লাল অথবা সাদা অথবা কালো হওয়ার সম্ভাবনা হলুদ না হওয়ার সম্ভাবনার সমান। বুঝতে পারছো? অর্থাৎ এখানে দুইটা পার্ট আছে, একটা পার্ট হলো লাল অথবা সাদা অথবা কালো, এখান থেকে একটা মান বের হবে, আরেকটা পার্ট হলো হলুদ না হওয়ার সম্ভাবনা থেকে আরেকটা মান বের হবে। লাস্টে প্রমাণ দেখাইতে হবে আমাকে যে এই দুইটা মানই আমাদের সমান।
যদি হয় তাহলে অঙ্ক মিলে যাবে, আর যদি না হয় তাহলে অঙ্ক মিললো না। বুঝতে পারছো? অর্থাৎ তোমরা বের করো কথাটার আগে একটা লাইন লিখে রাখো, সেটা হলো হলুদ না হওয়ার সম্ভাবনার সমান। ঠিক আছে? আচ্ছা, আমি অঙ্কটা শুরু করে দিচ্ছি। এগুলো তো আমাদের লাগবেই, এগুলো তো আমাদের মুছে লাভ নাই। এখানে যেটা বলছে লাল অথবা সাদা অথবা কালো, তাহলে আমি আপাতত এইটুকু মুছে দিব। সি নাম্বার কোশ্চেন, তাহলে পাওয়ার অফ মানে প্রবাবিলিটি অফ রেড 10/25 লাল অথবা কি আছে সাদা, প্রবাবিলিটি অফ হোয়াইট সাদা কয়টা 4/25, প্রবাবিলিটি অফ লাল সাদা কালো ব্ল্যাক, ব্ল্যাক হলো 5টা আছে। আচ্ছা, তাহলে এখন প্রত্যেককে অথবা করতে হবে, তাহলে একসাথে করে দিই। পাওয়ার অফ রেড, অথবা তুমি সবকিছু বাংলা লিখবা, হোয়াইট অথবা ব্ল্যাক। একটু নিচে রেখে দিই ব্যাপারটাকে, তাহলে মানগুলোকে জাস্ট যোগ করে দিব। সবগুলো অথবা আছে, 10/25 প্লাস 4/25 প্লাস 5/25। এখানে ওভারঅল কাজ করলে যা আসবে তাই আমাদের এই পার্টটার অ্যান্সার। যেহেতু এখানে দুইটা পার্ট আছে, 10/25 প্লাস 4/25 প্লাস 5/25। এখানে কাজ করলে আমরা 19/25 পাচ্ছি। আচ্ছা, এই একটা পার্ট আমাদের হয়ে গেল। আরেকটা পার্ট যেটা বলছে যে এই অ্যান্সারটা হলুদ না হওয়ার সম্ভাবনার সমান, এটা আমাকে দেখা হচ্ছে, মানে প্রমাণ করতে বলছে হলুদ না হওয়ার সম্ভাবনার সমান। এখন না হওয়ারটা কিভাবে বের করে? একটা কাজ করব, হলুদ হওয়ার সম্ভাবনাটা বের করার পরে এক থেকে যদি আমরা হওয়ার সম্ভাবনাটাকে বাদ দেই, তাহলেই কিন্তু আমরা না হওয়ার সম্ভাবনাটা পেয়ে যাব। তোমাদের কিন্তু যখন আমি অধ্যায়ের বেসিকটা দেই বা যখন আমি অধ্যায়ে তোমাদের পড়াইছিলাম, তখন কিন্তু আমি না হওয়ারটা কিন্তু বের করে দেখাইছিলাম। ঠিক আছে? আমি আবারও বলতেছি যে আমি হওয়ারটা বের করে নিব, হলুদ হওয়ার সম্ভাবনাটা বের করব, তারপর এক থেকে আমি ওই হওয়ারটাকে বাদ দিয়ে দিব, তাহলে আমি না হওয়ার সম্ভাবনাটাকে পেয়ে যাব। তাহলে আমি সেই কাজটাই করি। সো আমি লিখব যে নট ইয়েলো। আচ্ছা, ফার্স্টে ইয়েলোটাকে বের করে নিই। যদি আমি এটা আগে কোশ্চেনটাতে বের করছি, তারপরও আমি আরেকবার একটু বের করে দেখাচ্ছি। ইয়েলো আমাদের 6/25 হবে। আচ্ছা, তাহলে এখানে যদি আমি যেহেতু ইয়েলো হতে পারবে না, তার মানে ইয়েলো নয়, নট ইয়েলো আমি লিখতেছি। তাহলে সেখানে এক থেকে যদি তুমি বাদ দিয়ে দাও, খুব সোজা অঙ্ক, 1 - 6/25। এখন এক থেকে 6/25 বাদ দিলে দেখা যাক এখানে কত অ্যান্সার আসে। আশা করি এটাই আসবে, 1 - 6/25। হ্যাঁ, 19/25 আসে। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে তারা যেটা প্রমাণ করতে বলছে তা কিন্তু প্রমাণ হয়ে গেল। অর্থাৎ প্রবাবিলিটি অফ রেড অথবা হোয়াইট অথবা ব্ল্যাক এর ফলাফল যা, হলুদ না হওয়ার ফলাফলটাও এক্স্যাক্টলি তাই। দেখো, দুইটা ফলাফলই কিন্তু সেম। তাহলে আমাদের কিন্তু কোশ্চেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো আমাদের তিনটা সৃজনশীল কমপ্লিট। এবার আমরা যে কোশ্চেনটাতে আসবো সেটা হলো আমাদের 4 নম্বর সৃজনশীলের মধ্যে। এখানে প্রথমে বলছে নিশ্চিত ঘটনা এবং অসম্ভব ঘটনা কি, এই সংজ্ঞা দুইটা তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবা। তোমরা বই থেকে সংজ্ঞাটা একটু লিখে নিও। ওকে, এরপর খ নাম্বারে যেটা বলছে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো। ওকে, তো মোটামুটি একটা ঘটনা দেখতে পাচ্ছি, এই ঘটনার সাপেক্ষে আমাকে একটা বড় সড়ো গাছ আঁকতে হবে। গাছ আঁকতে পারলে খ নাম্বার কোশ্চেন কমপ্লিট, কিন্তু এই গাছটার সাহায্য নিয়ে আবার আমাকে গ নাম্বার করতে হবে। তার মানে এক ঢিলে দুই পাখি মারা যাবে। ওকে, পাখি মারা শুরু করা যাক। দেখা যাক প্রথম থেকে এক এক করে কি বলছে। একজন লোক চট্টগ্রাম থেকে বাসে ঢাকা যাওয়ার সম্ভাবনা, একটা মান দেওয়া আছে। ঢাকা থেকে ট্রেনে রাজশাহী যাওয়ার সম্ভাবনা, রাজশাহী থেকে খুলনা। এই খুলনা কথাটার পরে তোমরা প্লেন কথাটা লিখে রাখো। প্লেন কথাটা লিখতে আমার খেয়াল ছিল না। অর্থাৎ রাজশাহী থেকে খুলনা প্লেনে যাওয়ার সম্ভাবনা 3/10। ওকে, আমি জাস্ট এখানে লিখে রাখছি রাজশাহী থেকে খুলনা যাওয়ার সম্ভাবনা 3/10। খুলনা প্লেনটা লিখে রাখো। ওকে, সো আমি ওভারঅল লাইনটা আমি আরেকবার বলতেছি। একজন লোক চিটাগাং থেকে মানে চট্টগ্রাম থেকে বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, ঢাকা থেকে ট্রেনে যাওয়ার সম্ভাবনা
ট্রেনে রাজশাহী যাওয়ার সম্ভাবনা 5/8, রাজশাহী থেকে খুলনা প্লেনে যাওয়ার সম্ভাবনা 3/10। ওকে, সো ওভারঅল আমাকে মোটামুটি অনেক কিছু সম্ভাবনা আছে, সম্ভাবনা সম্ভব না, তার মানে হ্যাঁ না দুইটাই বের করতে হবে, কারণ কোশ্চেনটার গ নাম্বার কোশ্চেনটার মধ্যে না চাইছে, বিপদই। আচ্ছা, আমরা এখন তাহলে চট্টগ্রাম থেকে যাত্রা স্টার্ট করব। এটা 4-এর বি নাম্বার কোশ্চেনটা অ্যাকচুয়ালি, তো এটা এখানে লেখা যাক। তো আমরা এখানে চট্টগ্রাম লিখলাম, এরপরে কি বলছে, চট্টগ্রাম থেকে কোথায় যাবে, বাসে ঢাকা যাওয়ার সম্ভাবনা, তার মানে এখানে চট্টগ্রাম থেকে বাসে যাচ্ছে ঢাকা, একটু সোজা করে লিখে পাকা দেখা যাচ্ছে। আমি এখানে বাস লিখতেছি, যাচ্ছে ঢাকা। আচ্ছা, একটু সুন্দর করে আঁকি। আচ্ছা, চট্টগ্রাম থেকে বাসে যাচ্ছে, সে কোথায়, ঢাকায় যাচ্ছে। এরপর ঢাকা থেকে ট্রেনে রাজশাহী যাচ্ছে, ঢাকা থেকে ট্রেনে রাজশাহী যাচ্ছে, অনেক ব্যাপার স্যাপার। গেল, ট্রেনে রাজশাহী গেল। এরপর কোথায়, রাজশাহী থেকে খুলনা যাচ্ছে প্লেনে, এত জায়গা যাওয়ার কি দরকার ছিল, ওখানে দেখা যায়, হ্যাঁ দেখা যায়। খুলনা প্লেনে গেল, তাই তো, আর কোন জায়গায় যাওয়া বাকি আছে, নাই, এখন শুধু না যাওয়াটা বের করতে হবে। মোটামুটি আমাদের পার্ট শেষ, মানে অঙ্কের অর্ধেকটা শেষ। কি হবে, এখন গাছপালা এগুলা দিয়ে আমি অঙ্কটাকে পরিপূর্ণ করে ফেলি। চট্টগ্রাম থেকে ঢাকা বাসে গেছে, যায় নাই, তার মানে লিখবো এখানে ঢাকা ঠিক আছে লেখা, কিন্তু এখানে হবে নট বাস, মানে বাসে নয়। ওকে, আবার ঢাকা থেকে রাজশাহী ট্রেনে গেছে, যায় নাই, তাহলে আমি এখানে লিখবো not train, কোথায়, রাজশাহী। আচ্ছা, গেল, রাজশাহী থেকে খুলনা প্লেনে গেছে, যায় নাই, not plane। আচ্ছা, আবার সেম এখান থেকে খুলনা প্লেনে নয়, সবগুলো গাছ থেকে এভাবে বের হবে, তোমরা এগুলো জানোই। সেম ঢাকা থেকে আবার রাজশাহীটা লিখে ফেলি এখানে, ট্রেন not ট্রেন। এখান থেকে আবার খুলনা যাওয়ার ব্যাপারটা, খুলনা না যাওয়ার ব্যাপারটা, খুলনা যাওয়ার ব্যাপারটা, খুলনা না যাওয়ার ব্যাপারটা।
প্লেন নট প্লেন, প্লেন নট প্লেন। আচ্ছা, এখন শুধু আমাদের মানগুলো বসানো যাক। মোটামুটি আমাদের ক্লাস আগে কমপ্লিট হয়ে গেছে। সো ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা বাসে যাওয়ার সম্ভাবনা ছিল 2/5। তাহলে এই মানটা 2/5। আচ্ছা, এই মার্কার মান দেখা যাবে না, আমি ব্লুটাতে লিখি। আর না যাওয়ারটা বের করে কি ব্যাক থেকে বিয়োগ করলে কত হবে? 3/5। আর ঢাকা থেকে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। আর না যাওয়ারটা কিভাবে বের করবো? এক থেকে বিয়োগ করলে 3/8। উপরে লিখি। এরপর রাজশাহী থেকে প্লেনে খুলনা, প্লেনে যাওয়ার সম্ভাবনা 3/10। 3/10, না যাওয়ারটা 7/10। ওকে, এখন শুধু মানগুলো বসাই দিই। 3/10, 7/10, 3/10, 7/10, 3/10, 7/10। না যাওয়ারটা লিখে দিলাম। এই মানগুলো লিখে দেওয়া যাক। এটা ছিল 5/8, এটা 3/8। ওকে, এই মানটা লেখা হয়ে গেল। আর আর কোনো মান লেখা বাকি আছে? নাই। এই লাইনে সমস্ত মান লেখা, হ্যাঁ হয়ে গেছে মান লেখা। ঠিক আছে। সো মোটামুটি আমার কাজটা মনে হচ্ছে দেখতে সুন্দরই লাগতেছে। যাই হোক, একটু সময় লাগে, একটু সময় করে আঁকতে গেলে ভালো লাগে দেখতে। যাই হোক, আমাদের এখানে যেটা বলছে গাছ আঁকতে বলছে, খ নম্বর শেষ। এবার মূলত আমরা গ নাম্বারটা শুরু করবো। ঠিক আছে, দেখা যাক আমরা গ নাম্বারটা কিভাবে করে করতে পারি। এখানে যেটা তারা বলছে যে চট্টগ্রাম থেকে ঢাকা বাসে নয়, ঢাকা থেকে রাজশাহী ট্রেনে এবং রাজশাহী থেকে খুলনা প্লেনে যাওয়ার সম্ভাবনা কত বের করো। এই লাইনটা কারেক্ট। দ্বিতীয় লাইনটার মধ্যে একটু কিছু কারেকশন আছে। লোকটি ঢাকা থেকে চিটাগাং ট্রেনে, এই কথাটার পরে তোমরা একটা লাইন লিখবা, সেটা হলো কিন্তু খুলনা প্লেনে না যাওয়ার সম্ভাবনা বের করো। বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, এখানে যে লাইনটা হবে, লাস্ট যে লাইনটা, অর্থাৎ 4 নাম্বার কোশ্চেনের সি নাম্বারের লাস্ট যে লাইনটা আছে, সেটা হলো এখানে যেটা বলছে যে লোকটি ঢাকা থেকে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা বের করো। এই কথাটার মধ্যে না যাওয়ার সম্ভাবনা, এই লাইনটার আগে আরেকটা লাইন হবে, সেই লাইনটা হলো কিন্তু খুলনা প্লেনে। এই তিনটা শব্দ সেখানে লিখে রাখো, কিন্তু খুলনা প্লেনে। অর্থাৎ ওভারঅল লাইনটা এরকম হবে, লোকটি ঢাকা থেকে রাজশাহী ট্রেনে কিন্তু খুলনা প্লেনে না যাওয়ার সম্ভাবনা বের করো। ওকে, আচ্ছা, এবার আমি এই কোশ্চেনটাতে দুইটা পার্ট দেখতে পাচ্ছি। প্রথমে একটা অংশ, দুইটা মান আমাকে বের করতে হবে সেপারেটলি। চট্টগ্রাম থেকে ঢাকা বাসে নয়, ঢাকা থেকে রাজশাহী ট্রেনে এবং রাজশাহী থেকে খুলনা প্লেনে। তার মানে প্রথমেই দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে ঢাকা বাসে নয়, তাহলে লিখতে পারি এখানে নট ঢাকা বাস। এরপর ঢাকা থেকে রাজশাহী ট্রেনে, আমি এখানে লিখি ঢাকা টু রাজশাহী ট্রেন। এটা আমাদের মনে হয় 5 লেখা ছিল। আচ্ছা, আরেকটা পার্ট কি আছে? আরেকটা যেটা বলছে রাজশাহী টু খুলনা প্লেন। টু খুলনা প্লেন। এই ফলাফলটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, সমান সমান চিহ্ন এখানে দিলাম। এখন আমি মানগুলো এখানে লিখে দিই। নট ঢাকা বাস, নট ঢাকা বাস এর মান কত? 3/5 দেখতে পাচ্ছ, লিখে দিলাম। ইনটু ঢাকা টু রাজশাহী ট্রেন, ঢাকা টু রাজশাহী ট্রেন এর মান 5/8 লিখে দিলাম। এন্ড ফাইনালি রাজশাহী টু খুলনা প্লেন, রাজশাহী টু খুলনা প্লেন, যেহেতু না যাটা বড় নাই, তার মানে 3/10। জাস্ট মানগুলোকে আমি লিখে দিচ্ছি, দেখা যাক এখান থেকে রেজাল্ট কতটুকু আসে। এটা কিন্তু গ নাম্বারটা হিসেবে গ নাম্বারটা অনেক ছোট হবে।
মেইন কাজটা হলো খ নাম্বারটাতে, খ নাম্বারটা করতে না পারলে কিন্তু গ নাম্বার কিন্তু হবে না। এখানে আমরা অলমোস্ট অ্যান্সারটা পাচ্ছি 9/80। ওকে, এরপরে যেটা বলছে মানে এই অঙ্কের সি নাম্বার কোশ্চেনের দ্বিতীয় খণ্ডে, এটা আমি নিচে লিখতেছি, প্রবাবিলিটি অফ কে বলছেন ঢাকা থেকে রাজশাহী ট্রেনে, ঢাকা টু রাজশাহী ট্রেন। এরপর আর কি আছে, কিন্তু খুলনা প্লেনে নয়, তার মানে নট খুলনা প্লেন, নট খুলনা প্লেন। এটা আমাকে বের করতে হবে। সো আমি এখানে লিখতেছি সমান চিহ্ন দিয়ে ঢাকা থেকে রাজশাহী ট্রেন, ঢাকা থেকে রাজশাহী ট্রেনের মানটা কত 5/8 ইনটু খুলনা প্লেনে না যাওয়ার মানটা কত 7/10। বুঝতে পারছি আমরা নাকি বুঝতে পারি নাই? খুবই সোজা কাজ। খালি মান যেখান থেকে মানগুলো পাইছি লিস্ট থেকে, গাছ থেকে মানগুলোকে নিয়ে নিয়ে মানগুলো এখানে লিখে দিলাম। অলমোস্ট এখানে আমরা পাচ্ছি 7/16, 7/16। এই অ্যানসারটা আর এই অ্যানসারটা, এই দুইটা অ্যানসারই সি নাম্বারের। ওকে, আর এই পুরোটা গাছ ছিল আমাদের বি নাম্বারের, আর এই দুইটা পার্ট ছিল আমাদের সি নাম্বারের। সো আমাদের কিন্তু তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। তার মানে আমাদের 4 নাম্বার সিজন ছিল কমপ্লিটলি শেষ। এবার আমরা আসবো 5 নাম্বারটাতে। দেখা যাক ফার্স্ট থেকে কি বলছে এখানে। ছক্কায় একবার নিক্ষেপ প্রাপ্ত সংখ্যাটি জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? এটাও সোজা অঙ্ক। সো ছক্কা নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র কি পাবো? 1 2 3 4 5 6। যেটা বলছে সেটা হলো জোড়, কোথায় লাইনটা, হ্যাঁ এখানে বলছে যে জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য। এখানে 3 দ্বারা বিভাজ্য কি কি আছে তুমি দেখো দেখি। 2 4 6 এটা জোড়, 2 4 6 এই তিনটা মান জোড়। একই সাথে 3 দ্বারা বিভাজ্য কি কি আছে? 3 আর 6। তাহলে মান কয়টা পেলাম? আমি একটু লিখি মানগুলোকে। যদি আমি লিখি জোড়ের কথা 2 4 6 পাচ্ছি, আর 3 দ্বারা বিভাজ্যের কথা যদি বলি তাহলে 3 6 পাচ্ছি। ওভারঅল যদি এটাকে আমি একটা একসাথে করি তাহলে লাইনটা কত পাচ্ছি? 2 3 4 6। তাহলে উপাদান পাইলাম কয়টা? 4টা। কয়টা পেলাম আমরা? 4টা। তাহলে অনুকূল ফলাফল কয়টা এখানে? 4। তার মানে 4/, কত হবে? 6। কারণ 6 কেন হবে? এখানে 6টা কি টোটাল। এই জন্য বললাম এগুলো মুখোমুখি করা হয়ে যায়। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য কত হবে? 4/6। তারপরে এখানে কাটাকাটি করলে মনে হয় 2/3 আসবে। কাটাকাটি করে ফেলা শেষ। খ নম্বরে বলছে প্রবাবিলিটি ট্রি তৈরি করো এবং নমুনা ক্ষেত্র তৈরি করো। আবার গাছ আঁকতে হবে। আচ্ছা গাছ আঁকা। কি গাছ আঁকতে হবে? একটি নিরপেক্ষ ছক্কা ও 2টি মুদ্রা নিক্ষেপ করা হয়েছে। ব্যাপক ব্যাপার স্যাপার, করা যাক। একটা ছক্কা এবং 2টা মুদ্রা, এটা কিন্তু অনেক বড় হবে, মানে মুদ্রার ব্যাপার তো 2টা, আবার তাও ছক্কার সাথে 2টা মুদ্রা। আচ্ছা করা যাবে, সমস্যা নাই, করা যাবে না যে তা না। এই মাঝখানে আঁকলে এটা বড় হয়ে যাবে, ঠিক আছে। এই রাখলাম এখানে একটা ছক্কা। ছক্কার মধ্যে কি 6 মারলে কি হবে? 6 পাওয়া যাবে। এক 2 3
4 5 6। আচ্ছা, ছক্কায় 6 মারা হয়ে গেছে। এখন এখান থেকে আবার কি করতে বলছে, দুইটা মুদ্রা নিক্ষেপ করতে হবে। তাহলে এখান থেকে প্রথম মুদ্রা নিক্ষেপ করি, হেড টেল হেড টেল হেড টেল। হেড টেল হেড টেল হেড টেল। আচ্ছা, এখান থেকে আরো একটা মুদ্রা নিক্ষেপ করতে হবে। তাহলে এখান থেকে আবার হেড টেল পাবো, হেড টেল হেড টেল হেড টেল হেড টেল হেড টেল হেড টেল। এটা একটু এদিকে নামে ছড়িয়ে দিই, চিত্রটা দেখতে সুন্দর লাগবে না। এখন আবার এখান থেকে দেওয়া যাক, টেল হেড টেল। গাছ আঁকতে ভালোই লাগে, কিন্তু সময় লাগে অনেক। আচ্ছা, আমি মোটামুটি একটা সিস্টেম করে রাখলাম। ওকে, আর কিছু আছে নাই, খালি এখানে লিখে দিতে হবে ছক্কা মারছি, এখান থেকে প্রথম মুদ্রা মারছি, প্রথম মুদ্রা, আর এখান থেকে দ্বিতীয় মুদ্রা। আচ্ছা, হইল। শুধু প্রবাবিলিটি তৈরি করতে বলছে না, এখানে নমুনা ক্ষেত্র লিখতে বলছে। নমুনা ক্ষেত্র সেটাও লেখা যাবে, নমুনা ক্ষেত্র লেখা যায় বড় হবে। আচ্ছা, এটা সাইডে লিখি, one head head, one head head, one head tail, one tail head, one tail tail। হইল। তারপরে two head head, এই একই রকম লাইনটা পাবো, two head head, two head head, two head tail, two head tail, two tail head, two tail tail। 2 3 4। তারপর 3 বেলা একই রকম, 3 headed, 3 head tail, 3 tail head, 3 tail tail। 1 2 3 4। 4 বেলা যদি হিসাব করি তাহলে 4 head head, 4 head tail, 4 tail head, 4 tail tail। 5 হিসাব করলে 5 head head, 5 head tail, 5 tail head, 5 tail tail। 6 head head, 6 head tail, 6 tail head, 6 tail tail। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, কমপ্লিট। 1 2 3 4 5 6। ওকে, তাহলে এখানে প্রত্যেকটাতে 1 2 3 4টা করে, আর 4টা বেশি, তার মানে 4 ছক 24টা বেশি। আশা করি তোমরা গাছ আঁকা বুঝতে পারছো এবং গাছ থেকে নমুনা ক্ষেত্র কিভাবে লিখছি সেটা বুঝতে পারছো। কমপ্লিট। এখন আমাদের এখান থেকে গ নাম্বার কোশ্চেন করতে হবে। সো আমি এটা দেখে এখন গ নাম্বারটা সলভ করবো, ঠিক আছে? দেখা যাক এখানে পাওয়ার অফ কি বলছে। প্রবাবিলিটি অফ, এক নম্বরে দুইটা নাম্বার আছে, জোড় সংখ্যা ও দুইটি হিট। তাহলে আমি এখানে লিখতেছি পেয়ার এবং দুইটি হেড, দুইটি হেড। দেখা যাক মানটা কত আসে। টোটাল এখানে কয়টা? 24টা। এখানে একটু চিন্তা করে দেখো যে দুইটা হেড আছে, এরকম জোড় সংখ্যা আবার সাথে সাথে কে কে আছে। আমি একটু মার্ক করে দিচ্ছি। জোড় সংখ্যার দিক থেকে বিবেচনা করতে গেলে আমি এখানে দেখতে পাবো 2 4 6, এই তিনটা জিনিসই কিন্তু জোড়।
তাদের প্রত্যেকের মধ্যে আবার দেখতে হবে কোথায় কোথায় দুইটি করে হেড আছে। তাহলে এ একটা উপাদান, এ একটা উপাদান, এ একটা উপাদান। বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? আর কোথাও কিন্তু দুইটি করে হেড, তার সাথে কিন্তু জোড় উপাদান নাই। যেমন এই যে এখানে হেড টেল আছে, অথবা এখানে টেল টেল আছে, অথবা এখানে টেল হেড আছে। বুঝতে পারছো? আবার 1 3 5, যেমন এই যে এটাও তো নেওয়া যায়, দুইটা হেড আছে, কিন্তু 3 তো একটা বিজোড় সংখ্যা। এই জন্য আমি দেখতেছি যে জোড়, পেয়ার মানে কি জোড়, জোড় একই সাথে আবার সেটা দুইটা করে হেড এমন কোথায় কোথায় আছে, এমন আছে 3 জায়গায়। তাহলে অ্যানসারটা কত হবে? 3/24, দ্যাটস অ্যানসার। বুঝতে পারছি আমরা? তাহলে আমাদের এটা না হয় বের করা হয়ে গেল। 3/24 কে মনে হয় আমি কাটাকাটি করতে পারি। 3/24 এখানে কাটাকাটি করে তুমি অলমোস্ট 1/8 পাবা। সো কাটাকাটি করে কিন্তু অ্যান্সারটাকে দিবা। আমি কিন্তু কাটাকাটি করতে আমার খেয়াল থাকে না, তুমি কাটাকাটি করে দেখাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 নম্বর কন্ডিশনটা একটু দেখি। 3 দ্বারা বিভাজ্য ও 2টি টেল পাওয়ার সম্ভাবনা, একই টাইপের অঙ্ক। প্রবাবিলিটি অফ 3 দ্বারা বিভাজ্য ও 2টি টেল, তাই তো? 24 তো নিচে হবে, উপরে কত হবে? এখন চিন্তা করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে 3 দ্বারা বিভাজ্য কে কে আছে। 3 দ্বারা বিভাজ্য কিন্তু 3 এবং 6 এই দুটো উপাদানই আছে। এই দুটো উপাদানের মধ্যে আবার দুইটা করে টেল কোথায় কোথায় আছে? এই একটা আর এই একটা, আর কোথাও আছে? 3 দ্বারা বিভাজ্য হবে, একই সাথে আবার দুইটা করে টেল থাকতে হবে, এই যে 2 টেল থাকতে হবে। আর কিন্তু কোথাও নাই। 3 দ্বারা বিভাজ্য কিন্তু 2 না বা 5 না, 1 না, কিন্তু আবার একই সাথে কিন্তু দুইটা করে টেল কিন্তু এগুলোর মধ্যে নাই, শুধুমাত্র এই দুই জায়গায় আছে। তাহলে অ্যান্সারটা কত হবে? ওই 2/12 কাটাকাটি করলে তুমি 1/12 পাবা। ওকে, কাটাকাটি করে কিন্তু অ্যান্সারটাকে দেখাই দিবা, ঠিক আছে? সো আমাদের মনে হয় 5 নাম্বার সৃজনশীলটাও কমপ্লিট। সোজা এগুলো অঙ্কগুলা, এই চিত্রগুলো দেখতে আমার কাছে খুব মজা লাগে। আচ্ছা, এবার আমি ফাইনালি করবো 6 নাম্বারটা। 6 এর ক নাম্বার কথা তো তোমাদের বললামই। 6 এর ক নাম্বারটা কিন্তু সম্পূর্ণই আমাদের 2 এর ক নাম্বারটার মতো, সেহেতু আমাকে আর 6 এর ক নাম্বারটা করতে হবে না। আমি এখন 6 এর খ এবং গ নাম্বারটা করে দিব। খ নাম্বারে মনে হয় আমাকে এটা গাছ আঁকতে হবে, গাছ আঁকার পরে গ নাম্বারটা গাছ দেখে দেখে করতে পারবো। হ্যাঁ, শেষ। সো খ নাম্বার শুরু করা যাক, গাছ আঁকা শুরু করা যাক। এটা মুছে দিয়ে একটা গাছ আঁকলে আমাদের আজকের মতো সবগুলো সৃজনশীল কমপ্লিট। আচ্ছা, এখানে বলছে একজন লোকের ঢাকা থেকে সিলেটে যাওয়ার সম্ভাবনা এত, প্লেনে যাওয়ার সম্ভাবনা এত। তার মানে ঢাকা থেকে সিলেটে দুইটা ওয়েতে যাচ্ছে, একটা লোকের ট্রেনে, একটা লোকের প্লেনে। ওকে, এরপর লোকটি সিলেট থেকে হবিগঞ্জ, এই হবিগঞ্জ কথাটার পরে তোমরা বাস কথাটা একটু লিখে রাখো শীটের মধ্যে। হবিগঞ্জ কথাটার পরে তোমরা বাস কথাটা লিখে রাখো। অর্থাৎ লাইনটা হবে এরকম: লোকটি সিলেট থেকে হবিগঞ্জ বাসে যাওয়ার সম্ভাবনা 2/5 এবং ট্রেনে যাওয়ার সম্ভাবনা 3/7। তার মানে সে সিলেট থেকে দুইটা ওয়েতে যাচ্ছে, একটা হলো হবিগঞ্জ বাসে যাচ্ছে, আবার সে হবিগঞ্জ ট্রেনে যাচ্ছে। তার মানে এখানে টোটাল যদি আমি দুইটা পার্ট কাজ করি, তাহলে এখানে 4টা পার্টের ব্যাপার আছে। 4টা পার্ট আমাদের চিত্রের মাধ্যমে কাজ করতে হবে। সো প্রথমে আমরা ঢাকা থেকে সিলেটের ট্রেনের ব্যাপারটা আগে কমপ্লিট করি। ঢাকা থেকে তো না, হ্যাঁ ঢাকা থেকে। এটা আমাদের ছিল লাস্ট কোশ্চেন, 6 বি নাম্বারটা। একটু উপরে দিই, এটা নাহলে চিত্র নিচে হয়ে যায় বেশি।
হ্যাঁ হইল এখান থেকে আপাতত। এরপরে যে কাজটা করতে হবে আমাদেরকে, তাহলে এখানে লোকটি ঢাকা থেকে সিলেটের ট্রেনে এবং প্লেনে, সে ঢাকা থেকে সিলেটে ট্রেনে এবং প্লেনে দুইটা ব্যাপার আছে, তার মানে ট্রেনে ট্রেনে নয়, প্লেনে প্লেনে নয়, ঠিক আছে। ট্রেন not ট্রেন, প্লেন not প্লেন। কোথায় গেছে? সিলেট গেছে না? হ্যাঁ সিলেট গেছে। আচ্ছা হইলো। এরপরে যে কাজটা করতে হবে আমাদেরকে, এখানে সে এখান থেকে সিলেটে ট্রেনে গেছে, ট্রেনে যায় নাই, প্লেনে গেছে, প্লেনে যায় নাই, নাজরটা বের করা হয়ে গেছে। এরপর সিলেট থেকে কাজ করতে হবে। সিলেট থেকে হবিগঞ্জ গেছে বাসে, বাসে যায় নাই। সিলেট থেকে হবিগঞ্জে দুইটা ব্যাপার আছে, একটা হলো বাসে এবং ট্রেনে। হবিগঞ্জ বাস, নট বাস। ওকে, আবার আমাকে এখান থেকে হবিগঞ্জ ট্রেন, নট ট্রেন বের করতে হবে, হবিগঞ্জ নট ট্রেন। সেম ব্যাপারটা নিচে হবে। এই অঙ্ক সুবিধা এরকম, এক পার্ট করতে পারে আরেক পার্ট এমনি করা হয়ে যায়। দেখা যায় বোর্ডে? হ্যাঁ দেখা যায় সবগুলো। হ্যাঁ আচ্ছা, ওকে। তাহলে এখানে ট্রেন না, ফার্স্টে বাস নট বাস, ট্রেন নট ট্রেন। ট্রেন নট ট্রেন। আচ্ছা, মোটামুটি গাছ আঁকা সুন্দর হয়েছে আশা করা যায়। মোটামুটি গাছটা হয়ে গেল, কিন্তু গাছ হওয়ার পরে আমাদের গাছের মান বসাতে হবে। কি দেখতে পাচ্ছি? একটা হলো 2/9। লোকটি সিলেটের ট্রেনের মানটা 2/9, তাহলে এটা 2/9, এক থেকে বিয়োগ করলে এটা হবে 7/9, 7/9। আচ্ছা, আর প্লেনের ব্যাপারটা, প্লেনের কোথায়? প্লেনে যাওয়ার সময় 1/9, 1/9, আর এক থেকে বিয়োগ করলে 8/9 পাওয়া যাবে, এটা 8/9। এইটো সিলেট থেকে হবিগঞ্জ বাস, সিলেট থেকে হবিগঞ্জ বাস কোথায় কোথায়? সিলেট থেকে হবিগঞ্জ বাস 2/5, এটা তাহলে 2/5, এক থেকে বিয়োগ করলে এটা হবে 3/5, 3/5। আর সিলেট থেকে হবিগঞ্জ ট্রেন 3/7, 3/7, এক থেকে বিয়োগ করলে এখানে কত যাবে? 4/7, 4/7। সিলেট থেকে হবিগঞ্জ বাস একই রকম, 2/5, আর এটা 3/5, আর সেম এটা 3/7, আর এটা 4/7।
যেহেতু আমাদের গাছ আঁকা হয়ে গেছে সেহেতু এখানে আর কিছু বের করতে বলছে, কিচ্ছু বের করতে বলে নাই। সো খ নাম্বার কমপ্লিট। এবার আমরা গ নাম্বার এটার সাহায্য নিয়ে এক ঢিলে দুই পাখি বের দিব, কাজ শেষ হয়ে যাবে। দেখা যাক এখানে সি নাম্বার কোশ্চেন কি বলছে। প্রবাবিলিটি অফ, কি বের করতে হবে? দুইটা শর্ত বের করতে হবে। সো 1 নাম্বার কন্ডিশন যদি কাজ করি, লোকটি ট্রেনে এবং হবিগঞ্জ বাসে না যাওয়ার সম্ভাবনা কত? ট্রেনে বলতে আসলে এখানে সিলেটের ট্রেনে বোঝানো যাচ্ছে, ঠিক আছে? লোকটি সিলেট ট্রেন এবং হবিগঞ্জ বাসে না যাওয়ার, তো আমি লিখি এখানে সিলেট ট্রেনস নট হবিগঞ্জ বাস। সিলেট ট্রেনের মানটা কত পাচ্ছি? সিলেট ট্রেনের মান 2/9 ইন্টু হবিগঞ্জ বাসের 9, নট হবিগঞ্জ বাস 3/5। দেখতে হবে এখান থেকে মানটা কত পাই। আর 2 নম্বর কন্ডিশনের কথাটা যদি বলি, এটা নিজে লিখতেছি প্রবাবিলিটি অফ সিলেট ট্রেনে 9 কিন্তু হবিগঞ্জ বাস, একই কথা উল্টে উল্টে। নট সিলেট ট্রেন কিন্তু বলছে সিলেট ট্রেনে 9। একই সাথে হবিগঞ্জ বাস, এটা বের করতে হবে। তাহলে সিলেট ট্রেনে 9, সিলেট ট্রেনে 9 এটা কত? 7/9 ইন্টু হবিগঞ্জ বাস এর মান কত? 2/5। দেখা যাক উপরে आंसर কত আসে, নিচে आंसर কত আসে। সো ক্যালকুলেশন যদি করি তাহলে 2/9 ইনটু কত পাচ্ছি? 3/5, অলমোস্ট 2/15 পাওয়া যায়। 2/15 প্রথম পার্টের आंसर। দ্বিতীয় পার্টটা 7/9 ইনটু 2/5। দ্বিতীয় পার্টটা কাজ করলে আমরা 14/45 পাবো। 14/45 কমপ্লিট। সো আমাদের সম্ভাবনার সবগুলো জিরো ছিল কমপ্লিট, আর কোনো কিছু বাকি নাই। সম্ভাবনার সাথে সাথে আমাদের কিন্তু হায়ার ছিটটাও সম্পূর্ণ শেষ হয়ে গেল। তার মানে আমাদের 3টা সাবজেক্টের সৃজনশীল গোছানো হয়ে গেছে। একটা হলো জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রি। এরপর হয়তো আমরা ফিজিক্সে আসবো। সো তোমরা সম্ভাবনা থেকে যে সৃজনশীলগুলো আছে, সৃজনশীলগুলো কিন্তু খুবই সোজা, সেটা তোমরা একবার করে সবগুলো সৃজনশীল কিন্তু ফার্স্টে সৃজনশীলগুলো বুঝবা যে কোথায় কোন কাজটা করা হয়েছে, কোন কোশ্চেনটা চাওয়ার ফলে আমি কিভাবে করে চিত্রটাকে তৈরি করলাম এবং চিত্র থেকে কিভাবে করে আমি অ্যান্সারটাকে তৈরি করলাম। এই অঙ্কগুলো আমার মনে হয় না যে কোনো কঠিন কারোর লাগতে পারে, কারণ এই অঙ্কগুলো আসলেই কঠিন না। এই জন্যই তোমাদের প্রথমে বলছিলাম যে সম্ভাবনা যে না পারে তার আসলে পরীক্ষায় পাশ করা সম্ভব না। যাই হোক, সো আমাদের এই শীট কমপ্লিট, একই সাথে সম্ভাবনাও কমপ্লিট। সবাই খুব ভালোভাবে সৃজনশীলগুলো বাসায় একটু বুঝে বুঝে করার চেষ্টা করবা, দেখবা ঠিক মতো বুঝো কিনা, ট্রাই করবা, এবং প্রবলেম হলে আমাকে ফোন দিবা এবং সব কিছু দেখানোর চেষ্টা করবা যা যা সমস্যা থাকে। তো আজকে এই পর্যন্তই, বাই।